মন না চাইলেও বাঁকুড়া ছেড়ে সেই কলকাতা আসতেই হয়। যাই হোক, পাড়াই নেই, কিন্তু পাড়ার ছেলেগুলো তো এখানে আছে। রমিত, রজত আর সোমকে নিয়ে বেরিয়ে পড়লাম তাই হুগলি ভ্রমণে। হুগলি যাচ্ছি আর ব্যান্ডেল চার্চ না গেলে তো হয় না, সুতরাং শিয়ালদা থেকে সোজা উঠে পড়লাম ব্যান্ডেল লোকাল ধরে। এই ব্যান্ডেল চার্চের একটা ইতিহাস আছে। 1599 সালে হুগলিতে পর্তুগিজরা এই চার্চ তৈরি করলেও পরবর্তীকালে সম্রাট শাহজাহান যখন হুগলি আক্রমণ করেন তখন এই চার্চকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়। চার্চের ফাদারদেরকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছিল এরকম যে 3জন ফাদারদেরকে নিয়ে ফেলে দেওয়া হয় হাতির সামনে। তো একটা হাতি একজন ফাদারকে তুলে শাহজাহানের সামনে নামিয়ে দেয় এবং প্রণাম করে। এই ঘটনাটা শাহজাহানকে অত্যন্ত অবাক করে এবং তিনি নিজের ভুল বুঝতে পেরে প্রায় 300 একরের মতো জায়গা চার্চকে দান করেন এবং 1660 সালে এই গির্জার আবার পুনর্নির্মাণ হয়। কলকাতায় থাকার সুবিধা হলো আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে, তো ব্যান্ডেল ইজ ওয়ান অফ দেম। আমরা চলে গেলাম এরপর হুগলি নদীর তীরে তৈরি হওয়া ইমামবাড়ার দিকে। একটা প্রশস্ত উঠোনের মধ্যে অবস্থিত লম্বা করিডোর এবং একটা মনোরম ঘড়ির টাওয়ার সহ হুগলি ইমামবাড়া একটা উজ্জ্বল স্থাপত্যের প্রমাণ। 19 শতকে তৈরি হওয়া এই ইমামবাড়া একটি মুসলিম স্মারক সমাবেশস্থল হলেও এর দরজা কিন্তু সকল বর্ণ, ধর্ম এবং ধর্মের ব্যক্তির জন্য উন্মুক্ত। ওই সাবাস হায়দ্রাবাদের যে চারমিনারটা আছে পুরোটা এরকম দিকে পুরো এরকম ঘুরে 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 উঠতে হবে সাম্মাল। হায়দ্রাবাদটা আরো শুরু হয়। কেন তুই আধ ঘন্টা কেন লাগবে বললি তুই? এই জন্যে আমি ভাবলাম যে ট্রেকিং করে উঠতে হবে। হুগলি ইমামবাড়ার প্রধান আকর্ষণ হলো এই ক্লক টাওয়ারটা। 150 ফুট উঁচু আর 152টা সিঁড়ি, তার মাঝখানে এই 3টে ঘন্টা। এই মুহূর্তে আমরা ইমামবাড়ার ক্লক টাওয়ারের উপরে। বহুত কষ্ট হয়েছে উঠতে। আর চূড়ার ওপরের থেকে আশপাশের এলাকা এবং গঙ্গা নদীর যে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় সেটার এক কথায় কোনো তুলনা হয় না। একটা সূর্য ঘড়িও রয়েছে। আমি তো এত জিনিসপত্র বুঝতে পারছিলাম না, কিন্তু আমার ছেলে পেলে যা আছে সব তো সুপার স্মার্ট। সেইটার ঘন্টা বাজছে, মানে 1 বাজছে, তো তাহলে 1টা বাজছে। এখানে ছোট ছোট কাটাগুলো আছে। এটা হচ্ছে আধ ঘন্টা, এটা হচ্ছে আধ ঘন্টা, এটা আধ ঘন্টা মানে 30 মিনিটের কেস। দেখো এই যে রেট আসছে এটা তোমার 1-এর গায়ে লেগে আসছে, মানে 1টা বাজছে, এটা 12টার মধ্যে 1টা বাজছে আর একটু বেরিয়েছে মানে দুটো, মানে 32 মানে আপে বাজছে ওই তো, মানে 30 থেকে 32 থেকে 35 না দেখি টাইম দেখি 33। 1:33। ইমামবাড়ার পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা, আর খালি পায়ে গঙ্গার পাড়ে দাঁড়ানোর একটা আলাদাই মজা আছে। ইমামবাড়ার ভ্রমণ শেষ করে আমরা ঠিক করলাম যে আজকে যখন কিছুটা সময় বেঁচে আছে শ্রীরামপুর রাজবাড়িটা ঘুরে যাই, কারণ শ্রীরামপুর রাজবাড়ির অনেক গল্প শুনেছি এবং প্রচুর শুটিং হয়েছে এখানে। এই রাজবাড়িটি গোস্বামীদের বাড়ি হিসেবেও পরিচিত।
1820-র কাছাকাছি হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী দ্বারা এটা নির্মিত হয়। পরে স্থানীয় লোকরা এটাকে গোস্বামী রাজবাড়ি বলে ডাকতে শুরু করে। এখনও প্রতি বছর ধুমধাম করে দুর্গাপুজো হয় এখানে। কথিত আছে যে ডেনিশরা যখন ব্রিটিশদের কাছে শ্রীরামপুর শহর বিক্রি করতে যাচ্ছিল, তখন রঘুরাম গোস্বামী তাকে এটি কিনে নেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ব্রিটিশরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আমার খুব পছন্দের একটা সিনেমা এখানে শুটিং হয়েছিল, ভূতের ভবিষ্যৎ। আর বিশেষ করে এই পোর্শনটাইতে দাঁড়িয়ে খরাজদার ওই ডায়লগটা তো একবার না বললে মজা আসে না। এই যে আপনি এখানে সিঙ্গাপুর বানাবেন, পৌরসভার লোকজন কি করবে এখানে? সিঙ্গাপুরি কলা খাবে? তো দুম করে সকালবেলায় বেরিয়ে কলকাতা থেকে সামনেই হুগলি ভ্রমণটা খারাপ যায়নি আমাদের। এই ব্লগটা 3 বছর আগেকার, 3 বছর হয়ে গেছে। এতদিন পরে ছাড়ছি, তার কারণ হচ্ছে গিয়ে সময় করে উঠতে পারিনি, ওই যা হয়। রজত, রমিত, সোম এরা তখন সবাই জাস্ট সেই কলেজের মাঝখানটাতে, আর আমি সদ্য টিসিএস জয়েন করেছি। আর এখন ছেলেপেলেগুলো কলেজ শেষ হয়ে গেছে। তো স্মৃতিগুলো থাক। এই ছেলেটা গল্প দিয়েছে যে আজকে হোস্টেল সুপার কেউ বলে আসেনি, হোস্টেল সুপার ওকে বকা দেবে, সেই জন্য ও রাত্রেবেলায় বাইরে থাকতে পারবে না। মানুষের সাথে জনগণের কাছে একটাই প্রশ্ন, এটা কি সম্ভব? এটা গোটা মৌসুমি পল্লীর যে কোনো একটা লোক বলে দিক যে এটা বিশ্বাসযোগ্য। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। ততদিন অবধি চলো, আবার তোমরাও ওয়েট করো, আমরাও করি।